এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। করতে চাই না, একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কিভাবে ইমপ্রুভ করা যায়। চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবির। বোলিং করতে পারবেন না, তাই স্কোয়াডে নেই সাকিব। জায়গা করেছেন ওয়ানডে ডেবু না হওয়া পারভেজ ইমন। বিশ্ব ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের দুর্নীতি, অনৈতিক সুবিধা নিয়ে ওয়ানডে বিশ্বকাপ দেখেছিলেন টিউলিপ সিদ্দিক। খবর ব্রিটিশ গণমাধ্যমে ফাঁকি দিয়েছেন খাবারের বিল। এবং বছরের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব। কিছুক্ষণ পর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। জমজমাট লড়াইয়ের প্রত্যাশা। শুরুতে শিরোনাম দেখছিলেন। হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে ঘরের মাঠে যেন উঠছে সিলেট স্ট্রাইকার্স। এবার খুলনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল স্বাগতিকরা। গ্যালারি ভর্তি দর্শকরা আনন্দে মাতোয়ারা। সিলেট এই জয়ের ধারা অব্যাহত রাখবে প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। চায়ের শহরে জমে উঠেছে বিপিএল। সিলেটের দল স্ট্রাইকার্স 4 ছক্কার ফুলজুরি ছুটিয়ে তুলে নিল আরও একটা জয়। নিজেদের হোম গ্রাউন্ডে ঢাকাকে হারানোর পর এবার খুলনার বিপক্ষে জয় জাকির হাসানদের। হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের আকাশে উঠছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশের অন্য স্টেডিয়ামগুলোর তুলনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখতে যেমন সুন্দর, তেমনি এবারের আসরে দর্শকও হচ্ছে রেকর্ড পরিমাণ। প্রথম দিকে হারার পরও মাঠে এসে সিলেটকে সাপোর্ট দিয়েছেন দর্শকরা। এদিনও সকাল থেকেই দল বেঁধে বাহারি পোশাকে দর্শকরা মাঠে আসেন সিলেট স্ট্রাইকার্সকে সমর্থন জানাতে। প্রত্যাশা ছিল একটাই, সিলেটের আরও একটা জয়। স্বাগতিক সমর্থকদের হতাশা করেনি আরিফুল হকের দল। দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে বাজিমাত সিলেটের। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। জয়ের ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। অনেক প্রত্যাশা নিয়ে খেলা দেখা যাচ্ছিলাম সুনামগঞ্জ থাকি। খেলা দেখা সার্থক হয়েছে, সিলেট স্ট্রাইকার জিতছে। খুব ভালো লাগে ভাই, আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না, দুটা ভালো লাগে সিলেট জিতা। নিজের ঘরের মাটির টানা 2 দিন জিতছি ভাই, মনের মধ্যে খুব আশা লইয়া আসলাম ভাই। সিলেট স্ট্রাইকার্সের প্রতি জিতছি ভাই, শান্তি লাগে ভাই। 4 পয়েন্ট নিয়ে সিলেট স্ট্রাইকার্স অবস্থান করছে পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে। গ্যালারি ভরা দর্শক এবার যেমন বিপিএল এর সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি সিলেট জয়ে ফেরার মাঠে আসা ক্রীড়াপ্রেমীরাও খেলা দেখে বাড়ি ফিরেছেন আনন্দ নিয়ে। একের পর এক হারার পর ঘরের মাঠে দ্বিতীয় জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স। শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল আরিফুল হকের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়লেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সারপ্রাইজ প্যাকেজ, ওয়ানডেতে এখনও ডেবু না হওয়া পারভেজ হোসেন ইমন শুধু ব্যাটসম্যান হিসেবে পাওয়া যাবে, তাই নেই সাকিব আল হাসান। বাদ পড়েছেন হাসান মাহমুদও। 4 পেসারের সঙ্গী 2 জেনুইন স্পিনার নাসুম আর রিশাদ। প্রধান নির্বাচকের দাবি সম্ভাব্য সেরা দল নিয়ে মিনি বিশ্বকাপে খেলতে যাবে টাইগাররা। নামগুলো প্রত্যাশিত, তবুও উন্মুখ প্রতীক্ষা। প্রধান নির্বাচকের মুখ থেকেই আনুষ্ঠানিকভাবে শোনার অপেক্ষা। 15 সদস্যের দল একে একে ঘোষণা করলেন তিনি। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকির আলী ইয়ানিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে নিষেধাজ্ঞায় প্রত্যাশিতভাবে নাম কাটা গেছে সাকিবের। শুধু ব্যাটসম্যান হিসেবে তার চেয়ে পারভেজ হোসেন ইমনেই আস্থা লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের। যদিও ইমনের এখনও ডেবুই হয়নি ওয়ানডে ফরম্যাটে। বড় প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফির চাপ নিতে পারবেন তো ইমন? এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা
এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। 15 সদস্যের দলে নেই হাসান মাহমুদ ও শরীফুলও। মূলত পাকিস্তান ও আমিরাতের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের বিবেচনায় 4 পেসার স্কোয়াডে। টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। গেল বিশ্বকাপে সহ অধিনায়ক থাকলেও এবার সেই পদটা ফাঁকাই রাখছে বিসিবি। দল নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে এবং সেটাই স্বাভাবিক। তবে প্রধান নির্বাচকের দাবি বর্তমান সময়ের সম্ভাব্য সেরা স্কোয়াডটাকেই তারা বেছে নিয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপুর প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিব আর লিটন দাসের না থাকা ইস্যু। তবুও সব ছাপিয়ে এই দলটাকেই সমর্থনের আহ্বান তার। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেট পাড়ায়। কারো মতে এটাই বর্তমান প্রেক্ষাপটে টাইগারদের সেরা দল, আবার কেউ অভাব দেখছেন অভিজ্ঞতার। সাকিব আল হাসান না থাকায় ক্ষোভ ঝেড়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। যদিও ভিন্ন মত আরেক সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের। প্রশ্ন উঠেছে অনভিষিক্ত পারভেজ হোসেন ইমনের অন্তর্ভুক্তি নিয়েও। সাকিব কেন নেই? বোলিং নিষেধাজ্ঞাই কারণ নাকি উদ্দেশ্য ভিন্ন কিছু? অন্তত ব্যাটার হিসেবেও সাকিবের পরিসংখ্যান টানলে শেষ 5 বছরে বাংলাদেশের হয়ে অন্যতম সেরা পারফর্মার এই ক্রিকেটার। আন্তর্জাতিকের হিসেব এক পাশে রেখে আসা যাক ঘরোয়া ক্রিকেটে। সাকিবের সবশেষ ওয়ানডে অভিজ্ঞতা ঢাকা প্রিমিয়ার লিগে, যেখানে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এই ব্যাটার। একটা সেঞ্চুরি আছে, গড়টাও বেশ সন্তোষজনক। সাকিবের না থাকায় নির্বাচকদের ব্যাখ্যায় তাই সন্তুষ্ট নন সাবেকরা। আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে, এটা আপনি আমাকে বলেন। তাই এখন সাকিবটা কেন এই সমস্যাটা দাঁড়াচ্ছে? রাজনীতিভাবে যে সমস্যা হয়েছে রাজনীতিভাবে ওটা সমাধান করবে, বাট আমার ক্রিকেটের জন্য তো না। তো এটা মনে করি বাংলাদেশের জন্য খুবই ভবিষ্যতে খারাপ। যদিও সাকিবের না থাকা নিয়ে ভিন্ন মতও আছে। মিডল অর্ডারে পর্যাপ্ত ব্যাটার থাকায় স্রেফ ব্যাটার হিসেবে এই সিনিয়রকে দলে নেয়ার পক্ষে নন খালেদ মাসুদ পাইলট। লিটনের না থাকাটাও যৌক্তিক দাবি সাবেক অধিনায়কের। লিটন দাস খুব ভালো টাচে নাই, আমরা সবাই জানি। হয়তো সেই কারণে ক্যাপ্টেন, কোচ সবার কিছু চাহিদা থাকে বা চাওয়া থাকে। আমরা টিভিতে হয়তো অনেক সময় অনেক কিছু পারফরমেন্স দেখি, যেই বাদ পড়ে যায় সাথে সমালোচনা শুরু। ব্যাটিং অর্ডারে যে জায়গাটা আছে খুবই পরিপূর্ণ একটা ব্যাটিং অর্ডার, হয়তো ওই চিন্তা করে হয়তো সাকিবকে বিবেচনা করেন নাই। ওভারঅল আমরা মনে হয় যে টিম খুবই ভালো। সাকিব লিটন ইস্যু বাদ দিলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পারভেজ হোসেন ইমনের অন্তর্ভুক্তি নিয়ে। আন্তর্জাতিকে এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় 22 বছর বয়সী এই ক্রিকেটার ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেলেও নির্বাচকরা হাঁটতে পারতেন ভিন্ন পথে। মেকশিফট ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজের। ইমনের জায়গায় তাই নুরুল হাসান সোহানকে বিবেচনায় রাখতে পারতেন নির্বাচকরা। তাতে বিকল্প উইকেটকিপার যেমন থাকতো স্কোয়াডে, পাশাপাশি অনভিষিক্ত ইমনের ওপর পড়তো না চ্যাম্পিয়ন্স ট্রফির ভার। বেস্ট পসিবল দলটাই তারা গড়েছেন, তবে একটা জুয়ো তারা খেলেছেন, সেটি হলো যে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছেন। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে তার কোনো অভিষেক হয়নি, থার্ড ওপেনার হিসাবে নিচ্ছেন। আমি মনে করি যে এখানে একটু গ্যাম্বলিংটা তারা করেছেন। 2006 সালে অভিষেকের পর প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট থাকছেন না সাকিব। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তাই এক হিসেবে নতুন শুরু টাইগার ক্রিকেটের। সে নতুন রাঙাতে দলগত পারফরমেন্সের বিকল্প থাকছে না টিম বাংলাদেশের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখেন ইংল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ী ব্যাটার অ্যালেক্স হেলস। মূলত মেগা আসরটি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয় এশিয়ার দলগুলোকে শিরোপা জয়ের রেসে এগিয়ে রাখছেন তিনি। সেমিফাইনালে অন্য 3 দল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড। রংপুর রাইডার্স সতীর্থ নাহিদ রানার প্রশংসা ঝরল হেলসের কণ্ঠে। বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রানার। বিপিএলে এবার সাকিবকে মিস করছেন অ্যালেক্স। সিলেট থেকে সহকর্মী তারেক হাসান শিমুলের রিপোর্ট। মাসখানেকের ব্যবধানে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে আইসিসিকে দল পাঠিয়ে দিয়েছে অংশ নেয়া দেশগুলো। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ইভেন্ট ঘিরে প্রস্তুত আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে গেছেন ইংল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলস। কাছ থেকে দেখেছেন টাইগার ক্রিকেটারদের। রংপুর রাইডার্সে অনেকেই ছিলেন তার সতীর্থ। উপমহাদেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় বাংলাদেশ নিয়ে শোনালেন আশার কথা। I think they have a good chance, especially in subcontinent conditions. I think they've got a very good chance. I've seen some exciting players in this competition, and it's been great to see. So I wish Bangladesh all the best in that trophy. India, Australia, England, Bangladesh.
There you go. বাংলাদেশ পেস বিপ্লবের নতুন সংযোজন নাহিদ রানা আন্তর্জাতিক অঙ্গনে গতির ঝড় তুলে নজর কেড়েছেন। রংপুর রাইডার্সের হয়ে একই দলে খেলেছেন অ্যালেক্স হেলস। গতির কারণে নেটেও তাকে এড়িয়ে গেছেন ইংলিশ ব্যাটার। আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রানার। No, I stay clear. He's too fast for me in nets. No. I think he's got a big future. I mean, he's a young man who can bowl 150 kilometres an hour. I mean, that's an incredible talent. And I think he's going to keep continuing to get better and better. I feel like he's very mature for his age already, and for someone who can bowl quick and have a mature head is very special. বিপিএলের প্রতিটি আসরে ছিলেন সাকিব আল হাসান। নানা কারণে এবার নেই বিপিএলে। অবৈধ হয়েছে বোলিং অ্যাকশন। হেলস খেলেছেন সতীর্থ হয়েও এই আসরে মিস করছেন তাকে। Yeah, he's an incredible player, and it's a shame not to see him. He's been one of the best players in world cricket for the best part of 20 years. So, shame not to see him. I was with him recently in T10, so caught up with him then, but hopefully he can play again. বাংলাদেশে সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ অ্যালেক্স হেলস বারবার আসতে চান লাল সবুজের দেশে। Amazing. I mean, the crowds here. তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। টিকিট ছাড়াই পরিবার সদস্যদের নিয়ে 2019 আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দেখেছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এছাড়া খেলা দেখতে এসে খাবার খেয়েও বিল দেননি তিনি। সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য বাফুফের সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। এমন খবরই প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। তারা বলছে, বিশ্বকাপে বাংলাদেশের 2 ম্যাচেই এই ঘটনা ঘটিয়েছেন টিউলিপ। টিকিট এবং খাবার সহ 2 ম্যাচে তাদের বিল হয়েছিল 358.80 পাউন্ড। ছাত্র বিপ্লবে ক্ষমতার সঙ্গে দেশও ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। এরপর থেকেই একে একে বেরিয়ে আসে তার দলের সব অপকর্মের কথা। তাদের দুর্নীতির মহোৎসব চলছে দেশ ছাপিয়ে বিদেশেও। এমনকি আইসিসি বিশ্বকাপের ইভেন্টেও করেছে ক্ষমতার অপব্যবহার। এমনই অভিযোগ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। সঙ্গে ছিলেন একজন প্রভাবশালী সংসদ সদস্য। লেবার পার্টি থেকে নির্বাচিত হয়ে বর্তমানে যুক্তরাজ্য সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। তবে সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে আছেন তিনি। এরই মাঝে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এনেছে আরও একটি ভয়াবহ অভিযোগ। ঘটনা 2019-এর ওয়ানডে বিশ্বকাপের 5 জুন বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের। সংবাদ মাধ্যমটির দাবি, সেই ম্যাচে কোনো টিকিট ছাড়াই হসপিটালিটি বক্সে বসে খেলা দেখেছেন টিউলিপ। সঙ্গে ছিলেন ভাই বোন ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। 2014 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের যশোর 3 আসন থেকে এমপি পদে ছিলেন নাবিল আহমেদ। এছাড়া কাজী সালাউদ্দিন আমলে বাফুফের সহসভাপতি হিসেবেও ছিলেন তিনি। দ্য টেলিগ্রাফ সরকারি নথিপত্রের বরাতে আরও দাবি করেছে, শুধু সেই ম্যাচেরই নয়, 1 মাস বাদে লর্ডসে পাকিস্তান বাংলাদেশ ম্যাচেও একই ঘটনা ঘটিয়েছেন তারা। এমনকি দেননি খাবারের বিলও। ম্যাচ প্রতি টিকিট ও খাবারের বিল ছিল 358.80 পাউন্ড বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 53,500 টাকা। তাদের হাজার কোটি টাকার দুর্নীতির কাছে এই অর্থ হয়তো কিছুই না। তারপরও দেশের সম্মানের কথা ভুলে গিয়ে এমন নেক্কারজনক কাজ করেন টিউলিপ। এদিকে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়মের অভিযোগে তার নাম রয়েছে। এ নিয়ে অনুসন্ধানও শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এমন অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ। তামিম হোসেন, সময় সংবাদ। সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো বৈশ্বিক ইভেন্টে অধিনায়কত্ব করবেন মিচেল সান্টনার। তারকাদের পাশাপাশি দলে রাখা হয়েছে অনভিজ্ঞ বেন সিয়ার্স, উইল ওরাউর্ক এবং নেথান স্মিথকে। হাফ প্যান্ট পরে গ্যালারিতে বসে এক এক করে 15 জনের নাম জানিয়ে দেন মিচেল স্যান্টনার। এটাই নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। Michael Bracewell, the beast. Mark Chapman doesn't mind a trip to Pakistan. We've got a lovely, stylish left-hander, Devon Conway. দল ঘোষণার ক্ষেত্রে সৃজনশীলতায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের জুড়ি নেই। গেল কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে অভিনব কায়দায় স্কোয়াড অ্যানাউন্স করছে ব্ল্যাক ক্যাপরা, যা বেশ পছন্দ করছেন ক্রিকেট প্রেমীরা। তাদের ফলো করে ভিন্নতা আনার চেষ্টা করছে অন্যান্য বোর্ডও। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে তাদের স্টাইলটাকে বলা যায় সিম্পল অ্যান্ড ডিফারেন্ট।
সবচেয়ে বড় চমক, কেইন উইলিয়ামসন, টম লেথামরা থাকলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অধিনায়ক করা হয়েছে স্যান্টনারকে। বৈশ্বিক ইভেন্টে এবারই প্রথম নেতৃত্ব দেবেন এই স্পিনার। এছাড়া অলরাউন্ডার নেথান স্মিথ আর পেসার উইল ও রাউর্ক ও বেন সিয়ার্সের অন্তর্ভুক্তি নিয়েও হচ্ছে আলোচনা। গত বছর টি-20 বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন সিয়ার্স। ওয়েলিংটনের এই পেসারের এখনও ওয়ানডে অভিষেকই হয়নি, তবে এবার মেইন টিমে আছেন এই গতি তারকা। আরেক পেসার ও রাউর্ক মূলত টেস্টের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন নির্বাচকদের। আর স্মিথের কাছ থেকে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি সিম বোলিং সার্ভিসও পাবে ব্ল্যাক ক্যাপরা। তবে কেইন উইলিয়ামসন, লকি ফার্গুসন ও ডেভন কনওয়েকে নিয়ে একটা ঝামেলা আছে। SA-20 আর ILT-20-তে অংশ নিয়েছেন এই 3 তারকা, যা শেষ হতে ফেব্রুয়ারির প্রায় 10 তারিখ হয়ে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের একাধিক ম্যাচ মিস করতে পারেন তারা। ওই সিরিজ আর অফিসিয়াল ওয়ার্ম আপ গেম মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তত 2 ম্যাচ উইলিয়ামসন, ফার্গুসন ও কনওয়েকে পাওয়ার আশা করছেন কোচ গ্যারি স্টেড। নিউজিল্যান্ডের এই টিম নিয়ে কৌতূহল আছে বাংলাদেশ দলেরও। ভারত পাকিস্তানের পাশাপাশি তারাও যে আছে টাইগারদের গ্রুপে। মাকসুম আলম খান, সময় সংবাদ। স্প্যানিশ সুপার কাপের খবর জানাবো। বছরের প্রথম এল ক্লাসিকোতে কিছুক্ষণ পর মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছে বার্সা। অন্যদিকে সুপার কাপে কাতালানদের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাতে চায় রিয়াল মাদ্রিদও। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। শতাব্দীর সেরা ক্লাব ফুটবল লড়াইয়ের আবেদন ঠিকই আছে, তবে সময়ের পরিক্রমায় বদলে গেছে চরিত্র। মেসি রোনালদোদের যুগ পেরিয়ে এল ক্লাসিকো এখন ভিনিসিয়াস, বেলিংহাম, রাফিনিয়া, লামিন ইয়ামালদের লড়াই। তবে ধ্রুপদী এই লড়াইয়ের রোমাঞ্চ, উত্তেজনা ও ঝাঁজ অভিন্ন। এল ক্লাসিকো মানেই নতুন গল্প। কেউ কাউকে ছাড় দিতে চায় না বিন্দুমাত্র, আর সেটা যদি হয় শিরোপার মঞ্চ, তাহলে তো কথাই নেই। প্রতিপক্ষকে ধুমড়ে মুচড়ে দেওয়ার সেই চিরায়ত ব্রত নিয়ে বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। জেদ্দার কিং ক্লাব স্পোর্টস সিটির এই ফাইট নির্ধারণ করে দেবে স্প্যানিশ সুপার কাপের গন্তব্য কোথায়, মাদ্রিদ নাকি বার্সেলোনা। চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে লা লিগায় নিজেদের গুছিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করলেও লিগ শিরোপা জয়ের রেসে ভালোভাবেই টিকে আছে লস ব্লাঙ্কোস। দুর্দান্ত শেপে আছে মাদ্রিদের আক্রমণ ভাগ। নিয়মিত গোল পাচ্ছেন ভিনিসিয়াস, এমবাপে, রদ্রিগো, বেলিংহামরা। আর সুযোগ পেলেই নিজেদের প্রমাণ করছেন আর্দা গুলার, ব্রাহিম দিয়াস, কামাভিঙ্গারা। তবে বার্সার বিপক্ষে মাদ্রিদের বড় দুশ্চিন্তার জায়গা তাদের রক্ষণভাগ। এল ক্লাসিকোর আগে সে কথাই মনে করিয়ে দিলেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। উড়িয়ে দিয়েছেন বেলিংহামের ইনজুরির খবরও। এই ম্যাচ জিতে সুপার কাপে বার্সার সর্বোচ্চ 14 শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাতে চায় রিয়াল। বেলিংহ্যাম ভালো আছে, সে খুব তাড়াতাড়ি সেরে উঠেছে। বার্সেলোনার বিপক্ষে প্রতিটা ম্যাচই রোমাঞ্চকর, তবে আমাদের ডিফেন্স ঠিক রাখতে হবে। ভারসাম্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। রক্ষণ ভাগ ভালো হলেই জয়ের সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে শুরুটা ভালো করলেও মৌসুমের মাঝ পথে এসে নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। লা লিগার শেষ 5 ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল দেখা পেয়েছে মাত্র 1 জয়ের। বার্সার কোচের ভরসা তরুণ লামিন ইয়ামাল। এছাড়া চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়াও গড়ে দিতে পারেন পার্থক্য। এই ম্যাচে মাঠে নামতে প্রস্তুত লা লিগায় রেজিস্ট্রেশন জটিলতায় থাকা দানি ওলমো। আর শিরোপা জিতে মৌসুমের মাঝ পথে দলকে বুস্ট আপ করতে চান বার্সা কোচ। এল ক্লাসিকো সবসময় রোমাঞ্চকর। আমরা যদি মৌসুমের মাঝ পথে শিরোপা জিততে পারি, তাহলে তা পুরো দলকে আত্মবিশ্বাস যোগাবে। ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদিও এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা আছে রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাবুতে লস ব্লাঙ্কোস হেরেছে 4-0 গোলে। তবে এল ক্লাসিকোর শেষ 5 ম্যাচের 3টিতেই হেরেছে বার্সেলোনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। দক্ষ কোচ তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 3 বছর পর নতুন করে মোট 24 জন লেভেল A লাইসেন্স পাওয়া কোচ সফলভাবে তাদের লাইসেন্স নবায়ন করেছেন। যাচাই বাছাই শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন বাফুফে সহ সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি। এমন আয়োজন কোচদের উৎসাহ আরও বাড়াবে বলে দাবি তাদের।
যে কোনো দেশের ফুটবল উন্নয়নে ড্রাইভারের ভূমিকায় থাকে পরিপক্ক কোচিং প্যানেল। তাই তো কোচদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বাফুফে ভবনে আয়োজন করা হয়েছে বিএফএফ এএফসি কোচিং কোয়ালিফিকেশনস রিভ্যালিডেশন প্রোগ্রাম। কোচদের মূল্যায়ন শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। লাইসেন্স রিনিউ করতে প্রতি বছর ৮ ঘন্টার একটি মূল্যায়ন দিতে হয় কোচদের। ৩ বছরের জন্য এবার মোট ২৪ ঘন্টার মূল্যায়ন পরীক্ষা দিতে হয়েছে সবার। এ লাইসেন্সধারীদের পাশাপাশি আরও বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে বাফুফে। আমরা যেমন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করি, এই টাইপের এটা রিনিউয়াল টাইপের লাইসেন্স পাওয়ার পর যে সময়টা সে কাটালো, কি কাজের মধ্যে ছিল কি না এবং ওই কাজগুলি আমাদের কি কাজে এসেছে ওগুলি আমরা একটু কি বলে এটাকে আমরা দেখি আর কি। এই বছর আমরা এই লাইসেন্স করছি, 18 তারিখ থেকে শুরু হচ্ছে ফার্স্ট পার্ট, 2টা পার্টে হবে। আমরা সি লাইসেন্স করছি, 2টা পার্টে হবে। ইনস্ট্রাক্টর কোর্স আছে একটা, গোলকিপিংয়ের একটা কোর্স আছে। এদিকে এমন আয়োজনে তাদের উৎসাহ বাড়বে বলে দাবি কোচদের। স্কিল বাড়িয়ে দেশের ফুটবলে তা কাজে লাগানোর প্রত্যাশা তাদের। কোচের হলো ব্যক্তিগত যে উন্নয়ন, সেটার উপরে আসলে পর্যালোচনা করে এটা করা হয়। আর আপনার হলো কাজের বাইরে আপনি কি করতেছেন সেটাই আপনার প্রত্যেক বছরের হলো 8 ঘন্টার একটা মূল্যায়ন করা হয়। তা আমি মনে করি যে এরকম প্রোগ্রাম যদি হয়, কোচরা আপনার তাদের যে ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য উৎসাহিত হয়। এটা আমাদের প্রসেস এবং আমাদেরকে অ্যালার্ট রাখা, যারা কোচিং করছে তাদেরও, যারা কোচিংয়ের বাইরে আছে তাদেরকেও। তো এটা আমার মনে হয় যে এটা সঠিক একটা সিদ্ধান্ত এবং এটা তো প্রসেসই লাইসেন্সকে টিকিয়ে রাখার জন্য। সার্টিফিকেট নিয়ে বসে থাকে না, কাজের মাধ্যমে যাতে তারা থাকে, প্রতিনিয়ত তাদের লাইসেন্সটাকে পরিপক্ক করে। আর লাইসেন্স রিনিউ প্রোগ্রামে 20 জনের বেশি লেভেল এ লাইসেন্সধারী কোচ অংশ নিয়েছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবার স্বাগত খেলার সময়। এবার ক্লাবের মালিকানায় নিজের নাম লেখাতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। পর্তুগালের দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার বিষয়ে আলোচনা করেছেন এই ব্রাজিলিয়ান। তবে এ নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কোনো পক্ষই। গুঞ্জন আছে ক্লাবটি কেনার জন্য নাকি $1 কোটি বেশি প্রস্তাব দিয়েছেন ভিনি। ফুটবল তারকাদের মধ্যে দিন দিন বাড়ছে ক্লাব কেনার প্রবণতা। কদিন আগেও বড় কোনো ক্লাবের মালিক হওয়ার ইচ্ছে প্রকাশ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আলোচনায় আরেক তারকা, রিয়াল মাদ্রিদের বড় নাম ভিনিসিয়াস জুনিয়র। ক্যারিয়ার কেবলই শুরু এই ফুটবলারের। তবে এর মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন ভিনি। এবার ক্লাবের মালিক হতে চান এই ব্রাজিলিয়ান। স্প্যানিশ গণমাধ্যমের বরাতে জানা যায়, পর্তুগালের দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন এই মাদ্রিদ তারকা। ব্যবসায়িক চিন্তাভাবনার বৈচিত্র্য আনতে এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেই ক্লাব কেনার কথা ভাবছেন ভিনি। পর্তুগালের এফসি আলভারকা ক্লাবের শেয়ার কেনা নিয়ে আলোচনা করছেন ভিনিসিয়াস। যদিও এ নিয়ে এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে ক্লাবটি কেনার জন্য ভিনি নাকি $1,50,00,000 প্রস্তাব রেখেছেন আলোচনায়। এদিকে গুঞ্জন উঠেছে বর্তমানের ক্লাবটির প্রধান শেয়ার হোল্ডার রিকার্ডো ভিসেন্টিন মালিকানা বিক্রি করতে চান, যার দাম ধরা হয়েছে প্রায় €10 মিলিয়ন। ফুটবল তারকাদের ক্লাবের মালিকানায় নাম লেখানো নতুন কিছু নয়। খেলোয়াড়ের জীবন শেষ না হতেই ক্লাবের মালিক হয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। ফ্রান্সের সেকেন্ড ডিভিশনের ক্লাব কায়েরের 80% মালিকানা নিজের নামে করে নিয়েছেন এই ফরাসি তারকা। ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্লাবের মালিক এমবাপ্পে। এছাড়া ক্লাবের মালিকানার তালিকায় আছেন রোনালদো নাজারিও, ডেভিড বেকহ্যাম ও জলাতান ইব্রাহিমোভিচের নাম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ম্যানচেস্টার সিটি ছাড়ছেন অধিনায়ক কাইল ওয়াকার। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ পেপ গার্দিওলা। সবশেষে এফএ কাপে সালফোর্ড সিটির বিপক্ষে ম্যাচে ওয়াকারকে একাদশে রাখেননি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে অধিনায়কের দল ছাড়তে চাওয়ার বিষয়টি নিজেই জানান তিনি। গেল কয়েক বছরের তুলনায় ভয়াবহ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সিটি। এমন খারাপ সময়ে সিটিজেনদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াকার। ম্যানচেস্টার সিটি ছেড়ে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন 34 বছর বয়সী এই ফুটবলার। 2017 সাল থেকে এখানে আছেন ওয়াকার। খেলেছেন 319 ম্যাচ, ক্লাবকে 17টি ট্রফি উপহার দিয়েছেন ওয়াকার। এর মধ্যে আছে 6টি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।
আবার স্বাগত খেলার সময় 2025 সালের খেলার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। বাংলাদেশ অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। তাদের ক্রীড়া পঞ্জিকায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি রেফারি, কোচদের প্রশিক্ষণের সূচি রেখেছে বাস্কেটবল ফেডারেশন। বাস্কেটবলের প্রসারের জন্য বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করবে তারা। এদিকে বর্তমানে জাতীয় দল না থাকায় এ সকল প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন করে দল গঠনের কথা জানান ফেডারেশন। বাস্কেটবলের অ্যাডহক কমিটি পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশনটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এ সময় উপস্থিত ছিলেন 2 উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। শরীরচর্চা শিক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাস্কেটবল, অ্যাথলেটিক্স, ক্রিকেট ও হ্যান্ডবল এই 4 ইভেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মূলত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে দৃঢ় করতে প্রতি বছর এমন খেলাধুলার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবির। বোলিং করতে পারবেন না, তাই স্কোয়াডে নেই সাকিব। জায়গা করেছেন ওয়ানডে ডেবু না হওয়া পারভেজ ইমন। এবং বছরের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব। কিছুক্ষণ পর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। জমজমাট লড়াইয়ের প্রত্যাশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।